আমরা আজকে শুরু করব সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা। এবং সুবিনয় রায়চৌধুরী সম্বন্ধে তোমাদের ধারণা নেই, ওনার পুরো বংশটাই সাহিত্যিকের বংশ। উনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। শুধু লেখক নন, সঙ্গীতজ্ঞ ছিলেন। আর শিশুদের জন্য উনি অনেক লেখালেখি করেছেন। তো আজকে আমরা যেটা পড়ব, সুবিনয় রায়চৌধুরীর লেখা যে রচনাটা আমরা পড়ব, সেই রচনাটার নাম হচ্ছে পশু পাখির ভাষা। দেখো, তোমরা পরীক্ষার সময় অনেক সময় ভুল করো। এই অংশটি অমুক গদ্য থেকে নেওয়া হয়েছে, অমুক পদ্য থেকে নেওয়া হয়েছে না লিখে তোমরা লিখো কি অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, অমুক গল্প থেকে নেওয়া হয়েছে। সহজ হচ্ছে যদি সেটা গদ্য রচনা হয়, অমুক গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা চট করে লিখে ফেলো যে আলোচ্য অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা গল্প থেকে নেওয়া হয়েছে। একেবারেই গল্প কথাটা লিখবে না। এই ধরনের লেখাগুলোকে বলা হয় প্রবন্ধ। যখন কোনো কিছু বর্ণনা করা হয়, কোনো বিষয় সম্বন্ধে তোমাদেরকে জানানো হয়, তখন সেগুলো বলতে হয় প্রবন্ধ। তাহলে আমরা লিখব সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। অথবা আমরা লিখতে পারি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, গল্প আর প্রবন্ধের মধ্যে তফাৎ আছে। এরপর যেটা প্রশ্ন হচ্ছে ভাষা। ভাষা কি? যা দিয়ে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি, আমরা আমার মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করি, সেইটাকে বলা হয় ভাষা। এখন মানুষের যে ভাষা, সেটা হচ্ছে কিছু ধ্বনি দিয়ে তৈরি হয়, তাই তো? আমরা আমাদের এই গলা দিয়ে কিছু ধ্বনি উচ্চারণ করি, সেই ধ্বনিগুলোকে যোগ করি, মানে উচ্চারণ করার সময় ধ্বনিগুলোকে যোগ করে উচ্চারণ করি। তার ফলে কী হয়, একটা শব্দ তৈরি হয়। পরপর কয়েকটা শব্দ বলে পড়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। অর্থাৎ আমাদের ভাষা হচ্ছে ধ্বনি নির্ভর ভাষা। আমরা যদি মুখ দিয়ে ধ্বনি উচ্চারণ করতে না পারতাম, তাহলে এত গল্প, কবিতা, গান, নাটক এগুলো লেখা যেত? এগুলো লেখা যেত না। তো আমাদের ভাষাটা ধ্বনি নির্ভর ভাষা। এরপরে এই ভাষাটাকে স্থায়ী করার জন্যে, আমি যে তোমাকে কোনো কথা বললাম, এই কথাটা বললাম আর শেষ হয়ে গেল তো, কিন্তু এইটাকে স্থায়ী করার জন্যে কি পদ্ধতি চালু হলো? লেখার পদ্ধতি। আমরা যে ধ্বনিগুলো কণ্ঠস্বর দিয়ে কণ্ঠ দিয়ে উচ্চারণ করি, সেই ধ্বনিগুলোরই একটা করে চিহ্ন ব্যবহার করা শুরু হলো, যে এই চিহ্ন সমান এই ধ্বনি। যেমন বললাম ক, তখন তোমরা কী লিখলে? যেটা যে বর্ণ পরিচয় ক বর্ণটা পড়েছি, ওইটা লিখলে, তাই তো? এবার যে কেউ ওইটা দেখুক, এতে কী লেখা আছে সেও উচ্চারণ করবে ক। অর্থাৎ আমার কথাটা স্থায়ী করার জন্যে ওই ধ্বনি নির্ভর ভাষাকে আমরা লিপিতে পরিণত করলাম, ঠিক আছে? কিন্তু পশু পাখিরা, তারা তো অধিকাংশই ওই সামান্য দু একটা আওয়াজ ছাড়া বুদ্ধি করে কোনো ধ্বনি করতে পারে না। তাদের কণ্ঠ থেকে কিছু অর্থ বোঝাবে, স্পষ্ট অর্থ বোঝাবে, এরকম
ওরা ধ্বনি কণ্ঠ দিয়ে নির্গত করতে পারে না। যেমন ধরো খুবই বাচ্চা, এই সবে একটু আধটু কথা ফুটছে, তখন সে কি ভালো করে কথা বলতে পারে? আমরা যে অ থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত সমস্ত ধ্বনি উচ্চারণ করতে পারি, সেই ধ্বনিগুলোকে সাজিয়ে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারি, এটা কি সেই বাচ্চারা পারে? পারে না। কারণ কি? কারণ তাদের ধ্বনি শোনা এবং ধ্বনি বলার এই যে সিস্টেমটা, যেটাকে বলা হয় তন্ত্র, সেটা তখনও ভালোভাবে তৈরি হয়নি। এখন পশু পাখিদেরও সেই রকম, তাদের কিন্তু এই ধরনের কথা বলার কোনো সিস্টেম, তন্ত্র তাদের মধ্যে তৈরি হয়নি, যার জন্যে তারা খুব অল্প কিছু সংখ্যক আওয়াজ করে। যেমন ধরো একটা গরু যদি তার বাছুরটাকে দেখতে না পায়, তখন সে হাম্বা হাম্বা করে, ওইটুকুই তার বলা। তুমি যদি একটা কুকুরকে ঠ্যাঙাও, ঠেঙিও না, ঠ্যাঙানো ভালো নয়, কুকুরকে যদি ঠ্যাঙাও তাহলে দেখবে সে কাঁই কাঁই করে, মানে সে শুধু ওই যন্ত্রণাটুকু বোঝানোর জন্য যেটুকু সেইটুকু বলতে পারে। বা যদি রেগে যায় তখন ঘেউ ঘেউ করে, তাই তো? কিন্তু সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কথা বলতে তারা পারে না। অর্থাৎ পশু পাখির জগতে মানুষ ছাড়া, মানুষও তো একটা পশু, তো পশু পাখির জগতে মানুষ ছাড়া কেউ একটা সুসংগত ভাষা ব্যবহার করতে পারে না। কিন্তু ওদেরও তো মনের ভাব প্রকাশ করতে হয়, প্রকাশ করার দরকার হয়। একটা বিড়াল ছানার যদি খিদে পায়, তাকেও তো জানাতে হবে যে আমার খিদে পেয়েছে। তখন সে কী করে? করুণ সুরে মিও মিও করে ডাকতে থাকে। ওর মা শুনতে পায় সেটা, তখন ওর মা দৌড়ে ওর কাছে চলে আসে। তার মানে ওদেরও নিজেদের প্রয়োজনটা বোঝানোর জন্য ওদেরও ভাষা ব্যবহার করতে হয়, কিন্তু ওদের ভাষাটা ধ্বনি নির্ভর নয়। ওই যে একটি আধটি ধ্বনি ওরা উচ্চারণ করতে পারে, এক দু রকমের আওয়াজ ওরা করতে পারে। তাহলে ওরা নিজেদের অনুভূতি কিভাবে প্রকাশ করবে, সেটাই আজকে আমরা সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা এই প্রবন্ধ থেকে জানতে পারব। প্রথমেই লেখক একটা প্রশ্ন রেখেছেন, পশু পাখির কি ভাষা আছে? তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? যেমন ধরো আমরা আমাদের মনের ভাবগুলো সুনির্দিষ্ট শব্দ দিয়ে প্রকাশ করি। মানে যদি হতাশ হয়ে যায়, দুঃখ হয়, তখন আমি বলি হায়, তাই তো? শুধু আমি একা বলি কি? সমস্ত মানুষই এই শব্দটা প্রয়োগ করে। যদি আশ্চর্য হয়ে যায়, ওরে বাবা, এটা আমি একা বলি কি? আমাদের বাংলা ভাষায় যত মানুষ কথা বলে সবাই এইটাই ব্যবহার করে এই রকমের। তো সেই রকম পশু পাখিদের যে জগৎ, সেখানে পশু পাখিরা কি তাদের মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? এই তিনটে প্রশ্ন লেখক শুরুতেই করলেন। তারপর বললেন যে এই সব প্রশ্ন আমার নয়, শুধু একা আমার নয়, এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকম পরীক্ষা বহুকাল থেকেই হয়ে আসছে। যারা প্রাণী বিজ্ঞানী তারা কিন্তু এই যে প্রশ্নটা লেখকের মনে যেটা, এবং লেখকের কাছ থেকে শুনে পরে আমাদের মনেও তো এই প্রশ্নটা জেগেছে নাকি, সেই রকম মানুষের মনে এই প্রশ্নটা জেগেছে অনেক দিন আগে।
শুধু প্রশ্ন জাগলে নয়, মানুষের একটা স্বভাব হচ্ছে যে প্রশ্নটা মনের মধ্যে জাগবে সেই প্রশ্নটার যতদিন না উত্তর পাচ্ছি ততদিন আমার শান্তি নেই। তাতে সেটার জন্যে যদি 50 বছর লাগে, 100 বছর লাগে, 500 বছর লাগে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে উত্তরটা জানতে হবে। এই যে মানুষের যে প্রবণতা যে উত্তরটা জানতে হবে, এই উত্তর জানার প্রবণতাটা যেটা রয়েছে তার ফলেই কিন্তু মানুষের আজ এত উন্নতি। আজকে দেখো মহাকাশ বিজ্ঞানে, আমি অন্যান্য দেশগুলোর কথা ছেড়েই দিলাম, আমাদের ভারতবর্ষের চন্দ্রযান একেবারে চাঁদে গিয়ে, চাঁদের দক্ষিণ মেরুতে সেখানে গিয়ে নামলো। আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ পারেনি। তো এত এত টাকা খরচা করে ও চাঁদে মঙ্গলযান, চাঁদে চন্দ্রযান পাঠিয়ে লাভটা কি? লাভটা কি? লাভটা হচ্ছে আমাদের মনের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে খুঁজতে হবে। এটা আমাদের স্বভাব। তার জন্যেই আমরা সমস্ত দিকে এভাবে জ্ঞান অর্জনের জন্য প্রচুর খরচা করা হয়। সারা পৃথিবীতে এটা হয়। আমাদের মঙ্গলযান অনেক কম খরচে মঙ্গল গ্রহে চলে গেল। তো গিয়ে কী হবে? ওখানে আমি জমি কিনবো? নিশ্চয়ই কিনবো না। মঙ্গল গ্রহে কি আছে? সেখানে জীব থাকার সম্ভাবনা আছে কিনা? সেখানে মানুষের বসবাস করার উপযোগী পরিবেশ আছে কিনা? সেখানকার বায়ুমণ্ডলের উপাদান কি কি দিয়ে তৈরি ইত্যাদি বিভিন্ন যে প্রশ্ন মানুষের মধ্যে জাগছে, সেগুলোর জন্যে মানুষ এখন মহাকাশ অভিযান করছে। এই তো কালকে বোধহয় আমেরিকার মহাকাশচারিণী সুনিতা উইলিয়ামস বহুদিন মহাকাশে ছিলেন, কালকে ফিরে এসেছেন, তাই তো। তো এই যে মানুষের জানার আগ্রহ, এটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো মানুষের মনে যখন আগ্রহ জেগেছে যে জানতে হবে যে পশু পাখির কি ভাষা আছে, তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে, পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে, এই প্রশ্নগুলো যখন মানুষের মনে উদয় হলো, বহুদিন আগেই উদয় হয়েছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যে প্রাণী বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে আসছেন। তো আমরা সেই পরীক্ষা নিরীক্ষার যে ফল, সেখান থেকে কি জানতে পাচ্ছি? প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞানীদের কথা আমাদের এখন জানার দরকার নেই, পরে জানবো। আমরা আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে কি জানি? যে পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এই অবশ্যই মানে অবশ্য। অবশ্য পশু পাখিরা মানুষের অনেক কথারই অর্থ বোঝে। দেখো, একটা গরু আমাদের গেট দিয়ে বাগানে ঢুকে গেল স্কুলে, আমি এখান থেকে হাততালি দিয়ে বলছি হ্যাট হ্যাট হ্যাট, গরুটা কিন্তু বেরিয়ে যাবে। কারণ সে এই অর্থটা বোঝে, এই হ্যাট হ্যাট করছে মানে আমাকে পছন্দ করছে না, আমাকে এখান থেকে সরে যেতে হবে, নাহলে আমাকে ঠেকাবে। ফলে সে কিন্তু সরে যাচ্ছে। তার মানে অনেক কথারই অর্থ তারা বোঝে। বুদ্ধিমান যারা জীব, জীবেদের মধ্যে বুদ্ধিরও তো তফাৎ আছে। কারো বুদ্ধি একটু বেশি, কারো বুদ্ধি একটু কম। তো যারা বুদ্ধিমান জীব, যেমন কুকুর, বনমানুষ, ঘোড়া, এরা তাদের মানুষে দেওয়ার নাম শুনলেই কান খাড়া করে। আমি বনমানুষের কথা এখন বলতে পারবো না, ঘোড়ার কথাও বলতে পারবো না। কারণ কি, বনমানুষ এবং ঘোড়ার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। সেইভাবে মানে গল্পগুজব করার মতো
তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। চিড়িয়াখানায় দেখেছি ঘোড়ার গাড়িতে করে, মানে ঘোড়ার গাড়ি টানছে সে দেখেছি, কিন্তু তাদের সঙ্গে যে একটু ভাবের আদান প্রদান করবো, কি ভাই ভালো আছো তো, কেমন চলছে, এই সুযোগ হয়নি। কিন্তু কুকুর আমাদের একদম খুব কাছে, সবসময় আমরা কুকুর দেখতে পাই। দেখবে যারা কুকুর পোষে তারা কুকুরের নাম দেয়, ঠিক আছে, যে যেরকম ইচ্ছা নাম দেয়। এইবারে যখনই কুকুরটা তার নাম শোনে কানটা খাড়া হয়ে যায়, তার যে আমার সম্বন্ধে কিছু বলছে বোধ হয়। এবার যদি তার নাম ধরে ডাকি, টমি আয় আয়, কুকুর কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। অনেকে বেড়াল পোষে, তো সেই বেড়ালকেও যদি নাম ধরে ডাকা হয় তারা চলে আসে। অনেককে দেখেছি হাঁসকে পর্যন্ত নাম দিতে, হাঁসকেও নাম দেয়। আর হাঁসকে যদি এরকম করে আওয়াজ করো, আয় আয় আয়, তিতি 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 করে, হ্যাঁ, ক্যারকের করতে করতে তারা চলে আসে। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে পশু পাখিরা মানুষের অনেক কথারই অর্থ বোঝে। যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া প্রভৃতি, তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলে কাছে আসে। মুরগিরা তিতি ডাক শুনে আসে, হাঁস সই সই ডাক শুনে আসে, ছাগল আর ডাক শুনে আসে, আর হাতি সে তো মাহুতের কথা শুনেই চলে। মাহুত যেরকম বলবে হাতি সেই রকমই করে। যেমন মাহুত যদি বলে বাইট 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 যা, বাইট মানে হচ্ছে বোস। তো হাতি এত বড় তার শরীর, আর মাহুত কত 5 ফুট 6 ইঞ্চি, সে মাহুত হাতিকে বলছে বাইট, হাতি কিন্তু বসে যাচ্ছে। আবার তেরে, তেরে মানে কাত হও, এরপর বললো তেরে, তেরে মানে হাতি ওই শুয়ে শুয়ে মানে বসে বসে কাত হয়ে গেল। আবার বললো হরি 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 মানে পিছনে যাও। আচ্ছা, হাতি এগুলো জানলো কি করে? হাতিকে এগুলো বারবার বলা হয়েছে এবং করানো হয়েছে, ফলে হাতি জেনে গেছে যে আমাকে যখন বট বলবে তখন আমাকে বসতে হবে, আমাকে যখন তেরে বলবে তখন আমাকে কাত হতে হবে, আর হরি যখন বলবে তখন আমাকে পিছনে যেতে হবে। এইরকমই মাহুত যদি বলে মাইল, মাইল মানে সাবধান, হাতি বুঝতে পারে। যেমন হাতি বুঝতে পারে, তেমনি কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। কুকুরদেরকে দিয়ে অনেক কাজ করানো যায়। অনেকের দেখবে সকালবেলায় ঘরে খবরের কাগজ দিয়ে যায়, দরজা দিয়ে ছুড়ে দিল, তার পোষা কুকুর যেটা সে ওইখান থেকে মুখে করে নিয়ে এসে মালিককে দিল। তো এদেরকে দিয়ে অনেক কাজ কিন্তু করানো যায়। তাহলে আমি একটু আগে কি বললাম যে ওরা জানলো কি করে? দেখো উত্তরটা এরপরে দেওয়া আছে। অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয়, মানে এদেরকে আগের থেকে শেখানো থাকে, ট্রেনিং দেওয়া হয়, যাকে বলা হয় প্রশিক্ষণ দেওয়া হয়, ফলে এরা সেই কথা অনুযায়ী কাজ করতে পারে। কথা বলতে পারে না, কিন্তু আমাদের কথা শুনে তারা কাজ করতে পারে। এর আগে যখন সার্কাসের বিভিন্ন জীবজন্তুর খেলা দেখানো হতো, আমরা দেখতাম বাঘ, হাতি, টিয়া পাখি, কুকুর, ঘোড়া, এদেরকে নিয়ে সার্কাসের যিনি খেলা দেখান তিনি খেলা দেখাচ্ছেন, যা বলছেন তাই করছে। একটা সাইকেলের রিং, সেই রিমের চারদিকে কাপড় দিয়ে আগুন ধরানো আছে,
আর কুকুরটাকে বলছে যে তুমি লাফ দিয়ে চলে যাও, কুকুরটা লাফ দিয়ে চলে যাচ্ছে। তার মানে এই পশু পাখিদেরকে যদি আমরা আগের থেকে শেখাই তাহলে তারা কিন্তু আমাদের কথা মতো কাজ করতে পারে, কিন্তু কথা তারা বলতে পারে না। এটা এখানে বলা হচ্ছে যে পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু এখানে একটু দেখবে যে এক ধরনের মানে কয়েক ধরনের পাখি আছে যাদেরকে শেখালে তারা মানুষের মতো কথাবার্তা বলতে পারে, ওই সীমিত কিছু কথা, সব কথা বলতে পারে না, অল্প কিছু কথা তারা বলতে পারে। যেমন টিয়া পাখি, টিয়া পাখিকে শেখালে টিয়া পাখি কিন্তু মানুষের মতো কথাবার্তা ধরো 10-20 খানা তারা উচ্চারণ করতে পারে। ময়না, কাকাতুয়া এরাও মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু আমরা যেমন প্রচুর শব্দ জানি ওদেরকে প্রচুর শব্দ শেখানো যায় না। 10টি 20টি 30টি শব্দ হয়তো ওরা শিখতে পারে। আমি দেখেছিলাম বনা পাখি, একটা বনা পাখি একটি ভদ্রমহিলা পুষেছিল। তো ওই খাওয়ার সময় হলেই চলে আসতো, আর খাওয়া দাওয়া করে আবার উড়ে গিয়ে ডালে বসতো, গাছের ডালে কাছাকাছি এখান ওখান উড়ে বেড়াতো, আর সন্ধ্যেবেলায় আবার ঘরে চলে আসতো। তো ওই বনা পাখিটাকে মানে শালিক পাখিটাকে আমি মা মা বলতে শুনেছি, মা ভাত দাও, মা ভাত দাও, এটা বলতে শুনেছি। কিন্তু তার মানে এটা ভেবে নিও না যে পশু পাখিরা কথা বলতে পারে। এদেরকে যে কটা কথা শেখানো হয়েছে এরা সেগুলো পরিস্থিতি অনুযায়ী ওরা উচ্চারণ করতে পারে, এবং সবাই পুরোপুরি মানুষের মতো পারে না, কিন্তু সেটা শুনে বোঝা যায় যে ও কোন শব্দটা উচ্চারণ করছে। ঠিক আছে, এরপরে কি বলছে আমরা একটু শুনে নিই। পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না। পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। এই যে ধরো আমি টিয়া পাখিকে শেখালাম যে ঘরকে যদি কেউ আসে তুমি দেখলে পরেই বলবে এসো এসো, বসো বসো, তাই তো? তো টিয়া পাখিটা শিখে গেল এটা। লোকজন এলেই বলে এসো এসো, বসো বসো, কিন্তু একটা টিয়া পাখি আরেকটা টিয়া পাখিকে এটা শেখাতে পারে না। ঠিক আছে, তাহলে যেসব পশু পাখিরা একটু আধটু এই ধরনের শব্দ আমাদের কাছে শুনে বলতে পারে, তারাও কিন্তু অন্যকে এগুলো শেখাতে পারে না। তবে তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু আগেই তো আমি উদাহরণ দিলাম, একটা কুকুর আরেকটা কুকুরকে দেখে যদি করে, যদি মুখ দিয়ে আওয়াজ করে, তখন ওই কুকুরটা কি বুঝে যাবে যে আমি আশায় এর রাগ হচ্ছে, তাই তো? মানে ওই গর শব্দটা দিয়ে এই কুকুরটা তার মনের ভাবটা প্রকাশ করছে যে সে রেগে আছে। তো বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় কিন্তু সেই শব্দ করে না, তখন অন্যরকম শব্দ করে। দূর থেকে শুনেই বোঝা যায় যে সে ঝগড়া করছে নাকি কাঁদছে। কুকুরের ঝগড়া আর রাগের শব্দে ঘেউ আছে, মানে যদি ঘেউ ঘেউ আওয়াজ শুনি তাহলে আমাকে ধরে নিতে হবে হয় ঝগড়া করছে নাহলে রাগ করছে। আবার যদি কেউ কেউ করে তাহলে বুঝতে হবে কাঁদছে। কি করছে? কাঁদছে।
বেড়ালেরও তেমনি সাধারণ আওয়াজ হচ্ছে ম্যাও, মিউ ইত্যাদি। রাগ বা ঝগড়ার সময় ওরা ওয়াও ওয়াও এরকম উচ্চারণ করে, ওয়াও। দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে, অথবা শুধু আওয়াজ করছে। অর্থাৎ আওয়াজ করছে মানে কি, তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। মানে বিনা কারণে যদি আমার পোষা বিড়ালটা আওয়াজ করে, তার মানে কি সে বলতে চাইছে, ও হে আমি তোমার কাছে এসে গেছি, এবার আমার দিকে তাকাও, ঠিক আছে? তো তখন তাকে হয়তো একটু কোলে নিয়ে গলাটায় হাত বুলিয়ে দিলে, পিঠটায় হাত বুলিয়ে দিলে সে খুশি হয়ে গেল। অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে। পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা জানে। এইখানে একটা ব্যাপার আছে, দেখবে এখন কাকের সংখ্যাটা কমে গেছে, তবু আমরা কাক দেখতে পাই। সকালে যখন ঘুম ভাঙে তখন কাকের কা কা ডাকটা একরকম, যখন সে খাওয়ার খোঁজে তখন তার কা কা ডাকটা আরেক রকম। আর যখন একটা কাক মারা যায় তখন দল বেঁধে কাকেরা সেইখানটায় জটলা করে যে আওয়াজটা করে সেটাও কাকা, কিন্তু সেটা শুনতে আরেক রকম। এই পশু পাখিরা আওয়াজ করে একে অপরকে বিপদের সময় সতর্ক করে দিতেও এরা জানে। আমাদের মতো ভাষা নেই এদের, এত সব শব্দ এরা জানেই না, এরা এত ধ্বনি উচ্চারণ করতে পারে না। কিন্তু যেগুলো বিশেষ প্রয়োজন, বিপদ এলে তো সবাইকে আত্মরক্ষা করতে হয় নাকি? ধর্ম কি? আত্মরক্ষা করা। মরে দেওয়া তো আর ধর্ম হতে পারে না। প্রত্যেকটা জীবের স্বাভাবিক ধর্ম হচ্ছে বেঁচে থাকা। তো তাহলে যখন বিপদ আসে সেই বিপদটা জানানোর জন্যে একটা উপায় থাকা দরকার। পশু পাখিরা কিন্তু বিভিন্নভাবে সেই বিপদ একে অপরকে জানানোর উপায় জানে। আচ্ছা, রিউবেন ক্যাস্টান নামটা মনে রাখবে, দরকার হলে নিচে দাগ দিয়ে রাখবে। রিউবেন ক্যাস্টান নামে একজন সাহেব। কেন এনার নামটা দাগ দিতে বললাম? কারণ ইনি বহুকাল পশুদের সঙ্গে ভাব বাতিয়ে বেরিয়েছেন। এই সাহেবের শখ কি ছিল? পশুদের সঙ্গে ভাব করা, পশুদের সঙ্গে বন্ধুত্ব করা। তিনি বহুকাল পশুদের সঙ্গে ভাব বাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি, আমি ভালো রকমভাবে বুঝি পশুদের ভাষা। কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, আর গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে। এই যে পরিস্থিতিগুলো, জঙ্গলি হাতির সামনে তুমি যদি পড়ো আর হাতির মেজাজ যদি ভালো না থাকে, কি করবে? শুঁড়ে করে জড়াবে, উপরে তুলবে, নাগরদোলার মতন নিচে একদম দুম করে ফেলবে, আর পা দিয়ে তোমাকে একদম চেপটে দেবে। আচ্ছা, এরপর বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি। তার মানে কি? বাঘটা আমার প্রায় ঘাড়ের কাছে এসে পৌঁছে গেছে। কি হওয়ার কথা? হ্যাপি বার্থডে, তাই তো? বাঘের খাবার হিসেবে হজম হয়ে যাওয়ার কথা, হয়নি। প্রকাণ্ড ভাল্লুকের খাবার মুখে পড়ে যায়, খাবারটা আমার মুখের কাছে এসেছে, মানে আমি ভাল্লুকের আক্রমণের মুখে পড়ে গেছি। আবার একটা গরিলা আমাকে প্রায় জড়িয়ে ধরেছিল, মানে এইভাবে যদি ধরে টিপে ধরে তো আমার প্রাণবায়ু
খতম। তো এতবার পড়েছিলাম, তো পড়ার পর লিখছি কি করে? মানে বেঁচে আছি বলেই তো লিখছি। কি করে বেঁচে রইলাম আমি? আমার তো মরে যাওয়ার কথা, বাঁচলাম কি করে? এই একটি জিনিসই প্রত্যেকবার আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। আমি পশুদের ভাষা সম্বন্ধে জানতাম, এদের সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব পাতিয়ে আমি জানি কোন পশুরা কোন ভাষাটা বোঝে। তো তখন উনি কি করতেন, বিপদ থেকে বাঁচার জন্যে যে কথাটা বলার দরকার, যে অঙ্গভঙ্গিমাটা করার দরকার, উনি সেটা করতেন। আর ফলে তারা বুঝে যেত যে না, এ আমাদের শত্রু নয়, ফলে ছেড়ে দিয়েছে। তো সেই কারণে বলছেন, আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ যমকে এড়িয়ে যেতে পেরেছি। মানে যম মানে কি? মৃত্যুর দেবতা। সে আমাকে নিতে এসেছিল কিন্তু পারেনি, আমাকে নেওয়ার জন্য বাঘকে পাঠিয়েছিল। আমি তো বাঘের ভাষা বুঝি, বাঘকে তো আমি বলে দিয়েছি, ভাই আমি তোমার বন্ধু। বাঘ চলে গেছে। হাতি, গরিলা, ভাল্লুক সবাই বুঝে গেছে যে আমি ওদের বন্ধু। ফলে একদম যমরাজ যতই পাঠাক, আমাকে ওরা নিয়ে যেতে পারেনি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমি বাকিটা তোমাদেরকে করিয়ে দেবো।